আজকের যে ভিডিওটা আছে এই ভিডিওটা আমি যে থাম্বনেইলে বলেছি বাংলাদেশ 100 বছর পিছিয়ে আছে, এটা আমি বলে দেবো কেন ওরা 100 বছর পিছিয়ে আছে। বাংলাদেশ আমরা রয়্যাল এনফিল্ডকে চালিয়ে ব্যবহার করে এখন আমাদের কাছে পুরাতন একটা বস্তু হয়ে গেছে রয়্যাল এনফিল্ড, যাকে আমরা বুলেট বলি ভালোবাসাতে। তো এখন ওটা বাংলাদেশের কাছে নতুন একটা কোম্পানি ব্র্যান্ড হয়ে গেছে। আমাদের ইন্ডিয়ান কোম্পানি বললেই হয়। রয়্যাল এনফিল্ডকে আমরা বাঁচিয়ে রেখেছি একমাত্র ইন্ডিয়ানরা। আর আমাদের কাছে এই ব্যক্তিটা ভিডিওতে বলেছে যে রয়্যাল এনফিল্ডকে মুড়ি মুরগির মতন আমরা ব্যবহার করছি। হ্যাঁ, ঠিকই, কথাটা ঠিকই। আর আমাদের দেশের ছাপড়িদের মতন যে কথাটা বলেছে, ছাপড়িদের মতন ব্যবহার করছি। হ্যাঁ, আমাদের কাছে অগাধ টাকা আছে, আমাদের কাছে অগাধ পয়সা আছে, তাই আমরা ওটাকে যে কেউ কিনে নিচ্ছে, বুলেটকে যে কেউ কিনে নিয়ে তাকে ছাপড়ির মতন চালাচ্ছে, ব্যবহার করছে। এখন ইয়াম্মা কোম্পানির যে ফেজারগুলো আছে তাদেরকে এখন লোক পায়ের জুতোর মতন ব্যবহার করছে, পয়সা আছে কিনছে। তাই ইন্ডিয়ার কাছে বাংলাদেশ এখনও 200 বছর পিছিয়ে আছে, 200 বছর। চলুন ভিডিওটা শুরু করা যাক। এই ব্যক্তিটা যে আমাদের দেশকে নিয়ে যে সব কথা বলেছে আর আমাদের দেশকে যেরকম ছোট করেছে, এর ইটের জবাব পাথর দিয়ে দেওয়া যাক এই ব্যক্তিটাকে, ঠিক আছে? এরা হচ্ছে আড়া কাটা। এই আড়া কাটা কথাটা কেন বললাম, এর মানে আছে দুটো শব্দ, এক হচ্ছে আরাকান আর্মি আর এক হচ্ছে আড়া কাটা। কাটা এরা প্লাস আরাকান আর্মি, এদের দেশকে রসাতলে ঢুকিয়ে দেশকে পুরো নিয়ে নেবে, তারপরও বলবে ইন্ডিয়া এর পেছনে দায়ী আছে। চলুন ভিডিওটা শুরু করা যাক, ইটের জবাব পাথর দিয়ে দেওয়া যাক। The Prime Minister's personal intervention in the Bangladesh situation is needed to secure the safety of religious minorities in the violence-hit nation. এই তো কিছুদিন আগে ডিসেম্বরের 2 তারিখ বাংলাদেশকে নিয়ে এক বেফাঁস মন্তব্য করেন ভারতীয় রাজনীতিবিদ মমতা ব্যানার্জি। বলেন, বাংলাদেশের চলমান আনরেস্ট থামাতে জাতিসংঘের উচিত শান্তিরক্ষী বাহিনী পাঠানো। একই দিনে ভারতের আগরতলায় বাংলাদেশের দূতাবাসে আক্রমণ চালায় ভারতীয় উগ্রবাদী হিন্দুরা। দূতাবাসের ভিতরে ঢুকে বাংলাদেশের পতাকা নামিয়ে সেখানে আগুন জ্বালিয়ে দেয় তারা। কথাটা মনে রাখবি, কথা বলবি। সপ্তাহ পেরোতেই মমতা ব্যানার্জির আরেক বেফাঁস মন্তব্য এসে হাজির। এটা এত বড় হিম্মত আপনাদের কেন কারণে যে বাংলা বিহার সালা 4 দিনে ভারতকে দখল করতে আসে, তোদের এত বড় হিম্মত। প্রশ্ন হলো, বাংলাদেশকে নিয়ে ভারতীয় রাজনীতিবিদ থেকে শুরু করে মিডিয়া অবধি যে তুমুল তুলকালাম চলছে, আর সেটাকে কেন্দ্র করে বাংলাদেশের হাই কমিশনে গিয়ে উগ্রবাদী হিন্দুরা যে আক্রমণ করছে, সেটা আসলে কোন দিকে ইঙ্গিত করে? আমার তো মনে হয় বাংলাদেশ নিয়ে ভারতীয় মিডিয়া যেভাবে মিথ্যা প্রপাগান্ডা ছড়াচ্ছে, এতে বাংলাদেশে নয় জাতিসংঘের উচিত ভারতেই শান্তিরক্ষী বাহিনী পাঠানো। তবে সে যাই হোক, আপাতত স্পষ্টভাবে ক্লিয়ার যে ভারত বাংলাদেশ এই দুটো দেশের মাঝে বর্তমান সময় ঠিক এই মুহূর্তে একটা জিওপলিটিক্যাল টেনশন ঠিকই চলছে। কিন্তু কেন এই জিওপলিটিক্যাল টেনশন 5 আগস্টের আগে এই ভূ রাজনৈতিক অস্থিরতা কোথায় ছিল? ভারত আসলে বাংলাদেশ নিয়ে কেন এত বেশি উদ্বিগ্ন? সমস্যাটাকে আসলে সংখ্যালঘু নিয়ে নাকি অন্য কোনো কিছু? ভারত ঠিক এই মুহূর্তে নিজ তাগিদে নিজেই কিভাবে ফেঁসে গেছে? আর এই সমস্ত প্রশ্নের উত্তর আমরা খুঁজবো একটা কনস্ট্রাকটিভ ফ্রেমওয়ার্কের ভেতর দিয়ে। বাংলাদেশ কিভাবে জিওপলিটিক্যালি ভারতকে টেক্কা দিতে পারে। ওকে, আজকের ভিডিওর শুরুতে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আজকের ভিডিওর সমস্ত আলোচনা আপনার পছন্দ হবে না, এটাই স্বাভাবিক। কিছু আলোচনা থাকবে যেগুলো আপনাকে ট্রিগার করবে, যেগুলো আপনার অপছন্দ হবে। কারণ সত্য সবসময় পছন্দ হবে এরকমটা না, কখনো কখনো সত্য অপ্রিয় হলেও সেটাকে মেনে নিতে শিখতে হয়। যাই হোক, সেটা হলো বাংলাদেশিরা 5 আগস্টের আগে ভারত বাংলাদেশের এই জিওপলিটিক্যাল টেনশন কোথায় ছিল? কিন্তু তার আগে পর্দার আড়ালে থাকা ভারতীয় আগ্রাসন আমাদেরকে পাকিস্তানের কাছে খুব ভালোভাবে মনোযোগ দিতে হবে। শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর সংখ্যালঘু নির্যাতনকে পুঁজি করে ভারতীয় মিডিয়া যখন প্রপাগান্ডা চালানো শুরু করে, তখন সেই প্রপাগান্ডার ঝড় মিডিয়া থেকে সোশ্যাল মিডিয়া অবধি চলে আসে। শুরু হয় ভারতীয় নাগরিকদের একাংশের বাংলাদেশ নিয়ে তুমুল সমালোচনার ঝড়। একের পর এক স্ট্যাটাসে মিথ্যা তথ্যে সোশ্যাল মিডিয়া যখন উত্তাল, তখনই খবর আসতে থাকে ভারতীয় নাগরিকরা চায় না যে ভারত বাংলাদেশকে চিকিৎসা বা ভ্রমণ সুবিধা দিক। একইভাবে প্রশ্ন ওঠে খাদ্যদ্রব্য বা নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি ইম্পোর্ট এক্সপোর্ট অনেক হয়েছে আর নয়। কথাবার্তাগুলো নেহাতি সোশ্যাল মিডিয়া ডিসকাশনের মতো আনঅফিশিয়াল বাংলাদেশে ভারতীয় পণ্য বয়কটের ডাকও ওঠে। কিন্তু এর সব কিছু ছাপিয়ে গত 21 অক্টোবর বাংলাদেশ মার্কেটে প্রবেশ করে বর্তমান প্রজন্মের ইমোশন বাইক রয়্যাল এনফিল্ড। যখন আমরা ফেলে দিচ্ছি, তারপর ওদের দুয়ারে গেছে এসে জলেতে ভেসে গেছে। রয়্যাল এনফিল্ড কেন রয়্যাল সামনে ভোর থেকে লাগে? অনেকেই এখন সন্দেহ প্রকাশ করেন রয়্যাল এনফিল্ড কি আসলে ভারতীয় পণ্য নাকি একটা ব্রিটিশ প্রোডাক্ট। ব্যাপারটাকে আরেকটু ভালোভাবে বুঝতে চলুন আমরা রয়্যাল এনফিল্ডের যে একটা ঐতিহাসিক ক্রোনোলজি আছে সেটার দিকে একটু মনোযোগ দেই।
রয়্যাল এনফিল্ডের জন্ম ব্রিটেনে 1901 সালে হলেও এই বাইক সবচেয়ে বেশি ফোকাসে আসে যখন বিশ্বযুদ্ধে সৈনিকদের ব্যবহারের কাজে লাগতে শুরু করে। তবে সমস্যার সূত্রপাত হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে। ব্রিটিশ মালিকানাধীন রয়্যাল এনফিল্ড আর্থিক সমস্যা এবং উৎপাদন সংকটের কারণে পথ হারাতে থাকে। তারপর 1955 সালে ভারতীয় কোম্পানি মাদ্রাজ মোটরস রয়্যাল এনফিল্ডের লাইসেন্স অর্জন করে, আর এরপর থেকেই রয়্যাল এনফিল্ড বাইকের যাত্রা শুরু হয় ভারতে। ব্রিটিশদের হাত থেকে রয়্যাল এনফিল্ডের মালিকানা চলে আসে ভারতীয় কোম্পানির কাছে একবার না দুইবার। 1994 সালে রয়্যাল এনফিল্ডের মালিকানার আরেক দফা পরিবর্তন হয় মাদ্রাজ মোটরস থেকে আইশার মোটরসের কাছে। সেদিন থেকেই রয়্যাল এনফিল্ডের সম্পূর্ণ মালিকানা হয় ভারতীয় কোম্পানি আইশার মোটরসের। ব্রিটিশদের হাতে মালিকানার আর কোনো অংশই বাকি থাকে না। সুতরাং রয়্যাল এনফিল্ডকে ভারতীয় পণ্য বললে খুব একটা ভুল হবে না, বরং শতভাগ সত্য হবে। তাহলে সমস্ত ভারতীয় পণ্য বয়কট করা সম্ভব হলেও এই রয়্যাল এনফিল্ড বাইকটাকে বয়কট করা কেন সম্ভব হলো না? উত্তরটাকে বুঝতে একে দুইটা কনসেপ্টকে একটু ভাঙতে হবে। এক, প্রচলিত ধারণা অনুযায়ী রয়্যাল এনফিল্ড অনেক ভালো মানের একটা বাইক, কিন্তু ধারণাটা পুরোপুরি সঠিক না। বাইকের মার্কেটে রয়্যাল এনফিল্ড ট্যাগের বাইকগুলো 1901 সাল থেকে যাত্রা শুরু করলেও এত বছরেও টেকনোলজিতে খুব একটা পরিবর্তন আনতে পারেননি তারা। যাও বা পরিবর্তন এসেছে তা ভারত সরকারের চাপে, কিন্তু তবুও মাইলেজ থেকে শুরু করে মেইনটেনেন্সের যে খরচ, তাতে মাঝে মাঝেই অনেকেই মশকরা করে বলেন রয়্যাল এনফিল্ড পোষার হাতি পোষার সমান। রয়্যাল এনফিল্ড ভারত সরকারের চাপে তাদের বাইকে এবিএস সহ বিভিন্ন সেফটি সিস্টেম যুক্ত করেছে, কিন্তু বাংলাদেশে যে মডেলগুলো এসেছে সেগুলো এবিএস ছাড়া। যখন আমাদের দেশ থেকে প্রাণ বা রাঁধুনির কোনো পণ্য বিদেশে রপ্তানি করা হয়, সেখানে বেস্ট কোয়ালিটিটাই আমরা রপ্তানি করি, এমনকি প্যাকেটের গায়েও লেখা থাকে এক্সপোর্ট কোয়ালিটি। অথচ ভারতে যখন আমাদের দেশে বাইক পাঠাচ্ছে, সেই বাইক হয়ে যাচ্ছে তাদের দেশে থাকা মডেলগুলোর চেয়ে নিম্নমানের, কম ফিচারের। শুধু তাই না, বাংলাদেশের মার্কেটে যে সমস্ত বাইক অ্যাভেলেবল আছে তাদের থেকে রয়্যাল এনফিল্ড যোজন পিছিয়ে। যেমন এয়ারকুল ইঞ্জিনে হিটিং ইস্যু ও রাইডারের শারীরিক সমস্যার সম্ভাবনা, প্রচণ্ড ভাইব্রেশন, সেই সাথে তুমুল শব্দ দূষণ। আর তাছাড়াও ভারতে এই বাইক সবচাইতে বেশি যারা চালায় তারা মোটা দাগে ছাপড়ি নামেই পরিচিত। ছাপড়ি নামে পরিচিত, আমরা ছাপড়ির মতন। মনে হতেই পারে তাহলে এই বাইকের জন্য এত বেশি ক্রেজ কিসের, কেনই বা এত বেশি উন্মাদনা? উত্তরটা কাছে পয়সা নাই বলে এখনো তোরা 10 সেন্টিমেন্টাল বছর মার্কেটিং স্ট্র্যাটেজি। ভারতের আকাশ সংস্কৃতির প্রভাব আমি আরো সহজে ব্যাখ্যা করছি। ভারতীয় সিনেমাগুলোতে নায়কের কারিশমা বোঝাতে এই রয়্যাল এনফিল্ড বাইক বারবার করে ব্যবহার করা হয়। ফর এক্সাম্পল, কবির সিং এর সিনেমায় রয়্যাল এনফিল্ডকে যেভাবে একটা আইকনিক কারিশমেটিক বাইক হিসেবে উপস্থাপন করা হয়, তাতে যে কারো এই বাইক কেনার স্বপ্ন তৈরি হতেই পারে। ফিলোসফির ভাষায় এই ধারণাকে বলা হয় কমোডিটি ফেটিশিজম। অর্থাৎ আপনাকে যখন বাইক দেখানো হয় তখন আপনি বাইক কেনার জন্য বাইক কেনেন না, বাইক কেনেন মুক্ত আকাশের জন্য, ইতিহাস ঐতিহ্যের জন্য, দ্রুত গতিতে দিগন্তের দিকে ছুটে যাওয়ার জন্য, অথবা কবির সিংয়ের মতো আইকনিক ক্যারেক্টারের ভং ধরার জন্য। যেই মার্কেটিং সাইকোলজির জোরে মান্ধাতা আমলের রয়্যাল এনফিল্ড এখন মুরুমুরকির মতো বিক্রি হচ্ছে। এটা তো গেল ভারতীয় পণ্য রয়্যাল এনফিল্ডের উপরে ছোট্ট একটা কেস স্টাডি, কিন্তু একটু খেয়াল করলেই বুঝবেন ভারত আকাশ সংস্কৃতির মাধ্যমে তার সমস্ত পণ্যের কত বড় একটা মার্কেট দাঁড় করিয়েছে বাংলাদেশে। যদি তা নাই হতো তাহলে ভারতীয় নাটক দেখে কিরণমালা জামা কেনার জন্য কেনই বা সুইসাইড করবে বাংলাদেশে কিনে যান? কেনই বা মোটু পাতলু ডিজাইনের সাজানো গোছানো ব্যাগের জন্য কান্নাকাটি করবে ছোট্ট বাচ্চা? শাহরুখ খানের রইস সিনেমা দেখার পর কাবলি ড্রেসের জন্য ট্রেন্ডি বা কেন শুরু হবে? আশা করি বুঝতেই পারছেন ভারতের আগ্রাসন শুধু 5 আগস্টের পর থেকেই শুরু হয়েছে, বা জিওপলিটিক্যাল এই টেনশনের সূত্রপাত শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর থেকে। এটা আসলে পুরোপুরি সত্য নয়। ভারত খেলাটা আগে থেকেই খেলছে, কিন্তু খেলার মোড় পর্দার আড়াল থেকে সামনে আসতে শুরু করেছে 5 আগস্টের পর থেকে। All right, before we go on any further, we're getting some breaking news. As the events unfolded in Bangladesh, Indian Prime Minister Narendra Modi held a high-level meeting with the Cabinet Committee on Security. They've discussed the situation in Dhaka. 5 আগস্ট গণভবন ছেড়ে শেখ হাসিনা ভারতে আশ্রয় নেওয়ার পর সেদিন রাতেই বাংলাদেশের চলমান ঘটনা নিয়ে মিটিং ডাকে বিজেপি, ভারতের ক্ষমতাসীন দল ও তার প্রধান নরেন্দ্র মোদী। রাত না পেরোতেই তড়িঘড়ি করে এই মিটিংয়ের ডাক একসাথে দুইটি বিষয়কে নিশ্চিত করে। এক, বাংলাদেশ নিয়ে তাদের কনসার্নের গভীরতা, আর দুই, শেখ হাসিনার পতনে তাদের নিজেদের ঘুমি হারাম একেবারে তুলকালাম অবস্থা। কিন্তু প্রশ্ন হলো, সেদিনই কেন? শেখ হাসিনার আমলে দীর্ঘ 15 বছর ভারত বাংলাদেশকে ব্যবহার করেছে নিজের এক অঙ্গরাজ্যের মতো করেই। বাংলাদেশ হয়তো সাংবিধানিকভাবে স্বাধীন একটি রাষ্ট্র, কিন্তু পর্দার আড়ালে সব কিছু ছিল ভারতের হাতে। রেল, ট্রানজিট, নদীবন্দর থেকে শুরু করে দেশের মাঝ বরাবরে নিজেদের জন্য রাস্তা করে নেওয়া, রাজনীতি এবং নির্বাচন নিয়ে বারবার নাক গলানো বাংলাদেশের প্রতি ভারতের অঙ্গরাজ্যের মতো ব্যবহারকেই সুস্পষ্ট প্রমাণ করে। শেখ হাসিনার ক্ষমতা হারানোর ঘটনা বাংলাদেশের উপর থেকে ভারতের ক্ষমতা প্রদর্শন বা দাদাগিরি হারানোরই শামিল। ভারত এটা খুব ভালোভাবে বুঝতে পারে, আর তাই তাদের এত তড়িঘড়ি। কিন্তু ভারত হয়তোবা জানেও না তারা নিজেরাই কিভাবে খাল কেটে কুমির এনেছে, নিজেদের ফাঁদে নিজেরাই ফেসে গেছে। ভারত নিজেদের এশিয়া রিজিয়নের সুপার পাওয়ার দাবি করে, অথচ বাংলাদেশের উপর যে তারা কতটা আগ্রাসী তা কখনোই মানে না। এমন একটা ভাব করে যেন তারা ভাজা মাছটাও উল্টে খেতে জানে না, কিন্তু
আসলেই কি তাই? দেশভাগের পর থেকেই ভারত যেটা নিয়ে সবচাইতে বেশি কনসার্ন তা হলো দেশভাগ। তারা যেন এটা কিছুতেই মেনে নিতে পারেনি। যখনই যেই দল ক্ষমতায় এসেছে তখনই সেই দলই বারবার প্রমাণ করেছে তারা অখণ্ড ভারত নির্মাণের জন্য কতটা মরিয়া। জিওগ্রাফিক্যালি বাংলাদেশ ছোট রাষ্ট্র হলেও সমগ্র বিশ্বের ভূ রাজনীতিতে বাংলাদেশের অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর তাই বাংলাদেশকে নিয়ন্ত্রণ করতে পারলে ভারতের সুপার পাওয়ার হওয়ার রাস্তা অনেকটাই সহজ হবে। এটা ভারত খুব ভালোভাবেই জানে, আর সেই অনুযায়ী বাংলাদেশের প্রতি তারা এত বেশি আগ্রাসী। আমাদের সংগ্রাম চলবেই চলবে। এই সংগ্রাম ব্যক্তিগত স্বার্থের সংগ্রাম নয়। মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী থেকে শুরু করে বাংলাদেশের সাধারণ জনতা ভারতের এই আগ্রাসন নিয়ে বারবার প্রশ্ন তুললেও ভারত তা কখনোই স্বীকার করেনি। কিন্তু শেখ হাসিনা ক্ষমতা হারানোর সাথে সাথে ভারতীয় মিডিয়া যা যা করেছে তা থেকে পুরো বিশ্বের কাছে এখন বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যুতে ভারতের আগ্রাসনের লিমিট একেবারে পরিষ্কার। মোহাম্মদ ইউনূস এবং তার সরকার, তার দুর্বল সরকার মার্কিন যুক্তরাষ্ট্রের দালালি করতে গিয়ে বাংলাদেশের মানুষকে গোলাম বানাচ্ছে। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে প্রোপাগান্ডা ছড়িয়ে ভারতীয় মিডিয়া আজ নিজেই নিজের জন্য খাল কেটে কুমির ডেকে আনলো, প্রমাণ করলো তাদের আগ্রাসন। বাংলাদেশকে বছরের পর বছর অঙ্গরাজ্যের মতো ট্রিট করে কিভাবে দিল্লি তার আগ্রাসন জারি রেখেছে। এরকম আরো অসংখ্য উদাহরণ চাইলেই টানা সম্ভব, যার মোদ্দা কথা এই হবে ভারত বাংলাদেশের প্রতি যে শুধু পর্দার সামনে থেকে প্রকাশ্যে আগ্রাসী তা কিন্তু না, পর্দার আড়ালেও ভারতের আগ্রাসনের হাত প্যাসিভলি অনেকটাই লম্বা। কিন্তু রাজনীতির বিরুদ্ধে পাল্টা রাজনীতি সম্ভব। ভারতের সাথে জিও পলিটিক্যালি টেক্কা দেওয়া সম্ভব। আয়তনে ছোট হলেও বিশালদেহী ভারতের দাদাগিরিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চ্যালেঞ্জ করা সম্ভব। কিন্তু কিভাবে? বাংলাদেশ যদি ভারতের দাদাগিরিকে বৃদ্ধাঙ্গুলি দেখাতে চায় তাহলে সবার আগে খুঁজে বের করতে হবে ভারতের উইক পয়েন্ট কোথায় কোথায়। ফার্স্ট থিংস ফার্স্ট, ভারত ভৌগোলিকভাবে অনেক বড় হলেও ভূ রাজনৈতিকভাবে তার চারদিকে শত্রু রাষ্ট্র তৈরি করে রেখেছে। সীমান্তের চারদিকে পাকিস্তান, চায়না, নেপাল এমনকি মালদ্বীপের সাথেও ভারতের ডিপ্লোম্যাটিক সম্পর্ক অনেক বেশি ভাঙাড়েবল। বাংলাদেশের ক্ষেত্রে ঘটনাটা অনেকাংশেই বিপরীত। বাংলাদেশের পররাষ্ট্রনীতি ব্যালেন্সড, যেখানে চীন, যুক্তরাষ্ট্র এমনকি ইউরোপীয় ইউনিয়নের মতো পরাশক্তির সাথে বাংলাদেশের সম্পর্ক বেশ সাবলীল। সুতরাং বাংলাদেশের উচিত এই ব্যালেন্সড সম্পর্কগুলোকে আরও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের দিকে নিয়ে যাওয়া। বিশেষ করে ভারত তাদের সীমান্তের চারপাশে যে শত্রু রাষ্ট্র তৈরি করে রেখেছে, বাংলাদেশের উচিত তাদের সাথে আর একটু ভালো ঘনিষ্ঠতা বাড়ানো, আর একটু সম্পৃক্ততা তৈরি করে নেওয়া। উদাহরণ দিচ্ছি, গত 15 বছর শেখ হাসিনা বাংলাদেশকে বানিয়ে রেখেছিল ভারতের উপর পুরোপুরি নির্ভরশীল। যে রাজনীতি আছে সেই রাজনীতি এটা 60%ও নয়, 60%। ঠিক এই মুহূর্তে বাংলাদেশ যদি ভারতকে টক্কর দিতে চায় তাহলে সবার আগে সেই নির্ভরশীলতা কমিয়ে ভারতের ভালনারেবল ডিপ্লোম্যাটিক কন্ডিশন আছে এরকম দেশের সাথে ব্যবসা বাণিজ্য আরও স্মুথ করতে হবে। ভারতের আরেকটি বিরাট দুর্বল পয়েন্ট হলো চিকেন নেক। এই চিকেন নেকে পাড়া দিয়ে ধরলে ভারত থেকে সম্পূর্ণ ডিসকানেক্টেড হয়ে যাবে বিশাল একটা ভূখণ্ড। আর এই চিকেন নেককে সবসময় চাপের মুখে রাখতে চায়না আর নেপালের সাথে ভালো সম্পর্ক করতে হবে বাংলাদেশকে। আর এই ক্ষেত্রে বাংলাদেশকে সাহায্য করবে তার ভৌগোলিক অবস্থান। ম্যাপের দিকে যদি একটু ভালোভাবে খেয়াল করেন তাহলে দেখবেন বাংলাদেশের অবস্থান এমন একটা জায়গায় যেটা হলো দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়ার সংযোগস্থল, যা বাণিজ্য এবং কূটনীতির ক্ষেত্রে বিশাল সুবিধা এনে দিয়েছে। বঙ্গোপসাগরের সাথে সংযুক্ত বাংলাদেশের উপকূলীয় অঞ্চল আন্তর্জাতিক শিপিং রুটের কেন্দ্রে থাকায় সমুদ্র বন্দর হিসেবে এটি শক্তিশালী একটা অবস্থান। বাংলাদেশের উচিত এই অবস্থানের পুরো দস্তুর ফায়দা লোটা। সেক্ষেত্রে বাংলাদেশের বাণিজ্যিক ভবিষ্যৎকে খানিকটা সুদূর প্রসারীভাবে চিন্তা করতেই হবে। চট্টগ্রাম এবং পায়রা বন্দরের মাধ্যমে আন্তর্জাতিক বাণিজ্যকে কেন্দ্রস্থল করে গড়ে তুলতে হবে। আর এজন্য চীন ও জাপানের সাথে অংশীদারিত্ব বাড়ানো দরকার, যেন আমরা বড় রেলপথ এবং মহাসড়ক নির্মাণের পথে এগিয়ে যেতে পারি। শিল্পের ক্ষেত্রে আমাদের ফার্মাসিউটিক্যালস, আইসিটি এবং নবায়নযোগ্য শক্তির মতো ক্ষেত্রে আরও বড় করে ভাবনা চিন্তার সময় এসেছে। পাশাপাশি সামুদ্রিক পণ্য ও জৈব কৃষি পণ্যের রপ্তানি বাড়ানোর মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জন করাও সম্ভব। এর পাশাপাশি বিশেষ অর্থনৈতিক অঞ্চল SEZ তৈরি করে বিদেশি বিনিয়োগ আকর্ষণ করা গেলে, বিশেষত যেসব শিল্প আমাদের শক্তি এবং সুবিধার সাথে মেলে, তাহলে তা বাংলাদেশকে আরও সমৃদ্ধির দিকে নিয়ে যাবে। একই সাথে মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র হওয়ার সুবাদে মধ্যপ্রাচ্য, সৌদি আরবের মতো দেশগুলোর সাথে আরও ভালো সম্পর্ক স্থাপন করতে পারলেই আয়তনে ছোট রাষ্ট্র হলেও ডিপ্লোম্যাটিক পাওয়ারের জোরে আর ইকোনমিক শক্তিতে ভারতের যে কোনো চ্যালেঞ্জকে মোকাবেলা করা সম্ভব বাংলাদেশের। তবে শুধু একতরফা চিন্তা করলেই হবে না, নিজেদের উইক পয়েন্ট নিয়েও তো ভাবতে হবে। যার প্রথম পয়েন্ট হলো ভারত বাংলাদেশের দাদাগিরিকে চ্যালেঞ্জ করবে বা তার সাথে টেক্কা দিয়ে চলবে, তার মানে এই না যে সরাসরি যুদ্ধ ঘোষণা করবে। সীমান্তের 3 দিকে ভারত থাকার কারণে যুদ্ধ হলে হার জিত যেটাই হোক ক্ষতি হবে প্রচুর, সেটাকে মাথায় রাখা দরকার। সুতরাং ভারতকে চ্যালেঞ্জ করার মানে হলো ভারতের দাদাগিরিকে অস্বীকার করা, কিন্তু একই সাথে ভারত বাংলাদেশের মধ্যে একটা ব্যালেন্সড ডিপ্লোম্যাটিক সম্পর্ক টিকিয়ে রাখা। সেটা শেখ হাসিনার আমলে ডিপেন্ডেন্সির মতো করে নয়, নেহাতি একটা প্রতিবেশী রাষ্ট্রের মতো করে। এছাড়াও সীমান্তের আরেক দিকে মায়ানমারের সাথে ডিপ্লোমেসি ঠিকঠাক করা দরকার, রোহিঙ্গা সমস্যার দ্রুত সমাধান করা দরকার। না হলে ভারতের মতো একই ফাঁদে পড়তে হবে আমাদেরকে। সীমান্তের চারদিকে সৃষ্টি হবে ডিপ্লোম্যাটিক ভালনারেবিলিটি। এছাড়াও আমাদের দেশীয় মার্কেটকে অবশ্যই প্রসারিত করতে হবে এবং নিজের দেশীয় যে কোম্পানিগুলো আছে সেগুলোর প্রতি সরকারের উচিত
উচিত আরও অনেক বেশি বাজেট দিয়ে হেল্প করা, তাদেরকে গ্রো করতে হেল্প করা, এবং আমাদের জনগণেরও উচিত সেই সমস্ত কোম্পানিকে আমাদের বেশি প্রাধান্য দিয়ে তাদের প্রোডাক্টগুলোকে ব্যবহার করা। আর এছাড়াও আমাদের দেশের অভ্যন্তরীণ যে গ্যাঞ্জাম, যে একটা ঝামেলা পেকে আছে, সেটাকেও খুব দ্রুত সলভ করার প্রয়োজন। যেমন ধরুন, নিজেদের মধ্যে রাজনৈতিক টানাপোড়েন, শিক্ষা খাতের উন্নয়ন, চিকিৎসা খাতের উন্নতি, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ জাতিগতভাবে বুদ্ধিবৃত্তিক নতুন এক রেভলিউশন। এছাড়াও আরও অনেক খুঁটিনাটি বিষয়কে প্রাধান্য দেওয়া দরকার, যেমন জলবায়ু মোকাবেলা, ভারতের নদী দখল করে বাঁধ ব্যারেজ নির্মাণকে আন্তর্জাতিক আইনের আওতায় এনে সুষ্ঠু পানি বন্টন চুক্তির জন্য জোর দাবি জানানো, এবং কৃষিকাজে দেশকে আরও অনেক সমৃদ্ধ করে তোলা। সেই সাথে সামরিক শক্তি বৃদ্ধির জন্য আরও বেশি মনোযোগী হওয়া দরকার। আর এই সব কিছু ঠিক তখনই সম্ভব যখন আমি, আপনি, আমরা হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে দেশ গড়ার জন্য কাজ করতে পারবো। এই সমস্ত রাজনীতি, ধর্মনীতি সব কিছুকে যদি আমরা একটা কাতারে এনে বাংলাদেশি হয়ে বাংলাদেশের জন্য কাজ করতে পারি, তাহলে আমাদেরকে তথা বাংলাদেশকে থামানোর মতো আসলে কেউ থাকবে না। ভারতের দাদাগিরির তো প্রশ্নই আসে না। বাংলাদেশ থাকবে না, থাকবে না বাংলাদেশ। আমি বলছি না আজকে আমি চিৎকার করবো না, আমি আজ রেগে কোনো কথা বলবো না, আমি অভিমান করছি, আমি শোকাহত। বাংলাদেশের লোকেরা যদি ভাবে যে ইন্ডিয়ার সঙ্গে যুদ্ধ করব, তাহলে বাংলাদেশ সত্যি করে একটা কিচ্ছু বাঁচবে না। তো ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। আর বাংলাদেশের ফ্রডবাজি আর নোংরামো, যে ওরা এইরকম ধরনের ভিডিও বানায়, এরকম ধরনের কথা বলে, ইটের জবাব পাথরের মতনই আমার কাছ থেকে পাবে আমার এই ভিডিওতে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।